ছাত্রদল যুবদল এর কেউ থাকবে না। ওই আমরা ছাত্রলীগ যুবলীগও দেখছি, সেই চাটার দল যারা যুগে যুগে থাকে, জাস্ট ভোলটা চেঞ্জ করে মুজিব করতে 6 বোতাম থেকে 4 বোতামে চলে আসবে। হ্যাঁ, ব্লেজারে চলে আসবে। বিএনপি আবার মুজিব কোটে নাই তো, কোট স্যুট বুটে আছে। সরকার তো এই মুহূর্তে সব থেকে বেশি ভয় পায় জামাত, যে জামাতের মতন শক্তি যারা আসলে 96-তে যারা আওয়ামী লীগের সাথে আন্দোলন করে বিএনপির পতন ঘটিয়েছিল, অন্যদেরকে কিছুটা মাঠে আমার সুযোগ দিলেও জামাতকে দিতে চায়। মানে দুইজনই টাকা নিছি, আমিও প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি, নুরও নিছি, আমি স্বীকার করতেছি। কিন্তু আমারটা আমার অফিসেই রয়েছে, আর তারটা তার গাড়ি, তার পরিবার, তার শ্যালকের মাছের খামার, এগুলো আপনারা পার্থক্য করে দেখেন। জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে, এই দেশ কিন্তু ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনীতির টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। তারেক রহমান বলে আন্দোলনের সময় নাকি জামাত শিবিরের পাওয়া যায়। হ্যাঁ, জামাত শিবির কয় না, বলছে গুপ্ত। শোনেন, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা খারাপ। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। শুনিছেন তো তারেক রহমান এই মিছিলটা কারা করেছিল? দেখেন, দেখিছেন বিএনপি কি নিজে খালেদা জিয়ার মুক্তি চেয়ে এই সাইজের একটা মিছিল করতে পারছে যেটা শিবির করছে, আর আপনারা বলেন তাদের খুঁজে পান নাই। আশ্চর্য কথা। মজার কথা হইলো, বিএনপির তো প্রিয় পত্রিকা ফুন্দের আলো, সে কইতেছে কর্মসূচি ঘোষণা করতো বিএনপি আর পালন করতো জামাত শিবির। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। কত বড় অভিনেতা! হ্যাঁ, নেতা হইতে গেলে অভিনেতা হইতে হয়। এই দেখেন, খেয়াল করছেন ওনার টেলিফোনের দিকে? জনসাধারণ খুব খুশি যে আগামী 2 দিনের মধ্যে কাজ সেরে ফেলবে। পাবলিক হাততালি দিতেছে। আসলে উনি কারোর সাথেই কথা বলে নাই। উনার টেলিফোনটার দিকে খেয়াল করছেন তো? উনি কিন্তু কাউকেই ফোন দেয় নাই, একা একা কথা বলতেছে। কিন্তু উনি জানেই না যুগ বদলে গেছে, মানুষ যে কতটা চালাক এটা ধরা খায়া গেছে। এখন এটা নিয়ে ট্রল হচ্ছে, মানুষের ভীষণভাবে ওনার উপরে অভিযোগ যে ভাই আপনি এটা কি করলেন, একা একা কেন কথা বললেন। এই যে বিশ্বাসটা হারাইলো না, এটা ওনাকে ভুগতে হবে। ওনাকে আর কেউ বিশ্বাস করবে না। কেন করবে বলেন? মানুষকে কেন আপনারা ধোঁকা দিতে চান? মানুষের ভোট নিয়ে এই সংসদে গেছেন, মানুষের জন্য কিছু করবেন, না করতে পারলে না করবেন, অভিনয় করেন কেন? দেখেন, আসলে হয়ে গেছে কি জানেন, আমরা হিরো হইতে যায় নিজেকে নিজে ভিলেন বানায় ফেলাই। দেখেন ভাই ব্রাদার, যদি আপনি ঘাস আছে না, ওই ঘাসকে জিজ্ঞাসা করেন এ ভাই তোমার জন্য বিপজ্জনক কে, ওই ঘাস কি বলবে? আমার জন্য সবচেয়ে বড় রাক্ষস হচ্ছে এই হরিণ। হরিণকে সে রাক্ষস বলবে। আর সিংহ বাঘকে কি বলবে? যে তারা আমাদেরকে রক্ষা করে। কারণ সিংহ আর বাঘ ঘাস খায় না, ঘাস খায় কে? ওই হরিণ। তার মানে আমাদের জীবনের গল্পের মধ্যে কেউ কখনো ভিলেন, কেউ কখনো হিরো। হরিণের মতো প্রিয় প্রাণী যাকে সবাই প্রেমিকার সাথে তুলনা দেয়, ওই ঘাসের কাছে কিন্তু সে ভিলেন। ঠিক তেমনি কিন্তু দেখেন এই যে এমপি জসিম সাহেব, ওনার নাম এমপি জসিম, এই জসিম সাহেব কিন্তু এখন হরিণের কাছে ভিলেন হয়ে গেল। হ্যাঁ, সাধারণ মানুষের কাছে ভিলেন হয়ে গেল। এইভাবেই হইতে থাকবেন আপনারা। যারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করবেন তাদের পরিণতি ভালো হবে না। দেখেন, এই যে কিছুদিন যাবৎ আমরা দেখতেছি ভিপি নূর এবং এই রাশেদ খান যেসব বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু আমরা ভালোভাবে কেউ নিতে পারতেছি না। কারণ ওরা যেসব কথাবার্তা বলতেছে, এই সেম কথাগুলো তো আমরা 16-17 বছর শুনছি। যাদের মুখে শুনছি তাদেরকে বিদায় করা হইলো এই কথাগুলো যেন আর না মার্কেটে ছড়ায়, কেউ যেন মুখে না আনে। কিন্তু তারপরও কেন মুখে আনে? কারণ কি? উদ্দেশ্য কি? কেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, তাদের বিচার করতে হবে, জামাত কোনো মতেই রাজনীতি করতে পারবে না, এইসব কথা বলার কি কারণ? এটা আমরা বুঝি, আমরা সাধারণ মানুষ এখন বুঝতে পারি। আগে মানুষ এগুলো বুঝতে পারতো না, এখন বুঝতে পারে। আমাকে অনেকে বলে ভাই আপনি কি জামাত ইসলামে যোগ দিলেন নাকি, সবসময় জামাতের পক্ষে কথা বলেন। আমি বললাম যে না, জামাত ইসলামে যোগ দেবার মতো কিছু নাই, ওরকম যোগ্যতাও আমার নাই।
আমি জামাতের পক্ষে কথা বলি এই জন্য, জামাতকে দেখতে পারে না ভারত। হ্যাঁ, ভারত জামাতকে দেখতে পারে না, ভারতের দুশ্মন হলো জামাত, যার কারণে জামাতকে আমার বন্ধু মনে হয়, বাংলাদেশের বন্ধু মনে হয় জামাতকে। ওরা যেহেতু দেখতে পারে না সেহেতু আমার কাছে বন্ধু মনে হয়। ওই ফর্মুলাতেই জামাতকে পছন্দ করি, এনসিপি কে পছন্দ করি, ছাত্র শিবিরকে আরো বেশি পছন্দ করি। ছাত্র শিবির এর মধ্যে তো দেখছেন আপনারা, সমস্ত বিদেশি ডেলিগেট যারাই আসে ওই ছাত্র শিবিরের সাথে মিটিং করে, ওদের সঙ্গে বসে। এর মধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র থেকে একটা বিরাট প্রতিনিধি দল আসছিল, তারাও কিন্তু এই ছাত্র শিবিরের সাথে বসছে। যাদের বসার কথা সরকারের এমপিদের সঙ্গে, মিনিস্টারদের সঙ্গে, তারা কেন ওই ছাত্র শিবিরের সঙ্গে বসতেছে, এটা আপনারাও বুঝতে পারেন। এটাই হচ্ছে কর্মফল। তারা ভালো কাজ করছে বলেই এই বিদেশিরা কিন্তু তাদের দিকে নজর দিছে। এবং দেখছেন আপনারা এই ছাত্র শিবির এর মধ্যে চীনের প্রতিনিধি দল আসছিল, তাদের সঙ্গে বসছিল, এবং ছাত্র শিবিরের মধ্যে ছাত্রদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা করছে। 425 জনের উপরে চাকরি পাইছে, যাদের বেতন ভাই মোটা অঙ্কের টাকা বেতন, ভালো বেতনে চাকরি পাইছে। এই কাজগুলা ভালো লাগে, কোনো মারামারির মধ্যে নাই, চাঁদাবাজির মধ্যে নাই, লাইঠালাইঠির মধ্যে নাই। এই জন্যই ছাত্র শিবিরকে পছন্দ করি। অপছন্দ করি তাদেরকে যারা ভাই রাজনীতি করতে আসে নাই, দেশের মধ্যে ভেজাল লাগাইতে আসছে, দ্বন্দ্ব সৃষ্টি করতে আসছে, তাদেরকে অপছন্দ করি। এই কিছুদিন আগে তো আপনারা দেখছেন আমির হামজার সাথে কুষ্টিয়াতে কত বড় গন্ডগোল হয়ে গেল, ওনার গাড়ির উপরে হামলা হইলো, যেটা নিয়ে মামলা হয়েছে। এখন দেখেন উনাকে নিয়ে যারা বেশি বেশি কথা বলতো, সেই আমাদের প্রতিমন্ত্রী ভিপি নূর, উনি কিন্তু এখন উনার প্রতিনিধি পাঠাইছে আমির হামজার সঙ্গে একটা মিল মিস করা যায় কিনা। কারণ আমির হামজা কিন্তু পাওয়ার পলিটিক্স করে। উনি বলছে এই কুষ্টিয়া হচ্ছে আমার কুষ্টিয়া, আমি এখানকার প্রধানমন্ত্রী, আমি যা বলবো তাই হবে, এখানে কে দারোগা থাকবে, কে ওসি থাকবে, কে ডিসি থাকবে, সবকিছু আমার সিদ্ধান্ত হবে। ওই পাওয়ার পলিটিক্সটা করতেছে কিন্তু আমাদের আমির হামজা। আমি তো মনে করি জামাতে যারাই আছেন, যারা এমপি হয়েছেন, তারা ওই আমির হামজার মতো পাওয়ার পলিটিক্স করেন। ভাই ছাড় দিবেন না, যেখানে অন্যায় সেখানেই ঝাঁপায়া করবেন। কাকে ভয় পাবেন? কিসের ভয়? কেন ভয় পাবেন? আপনাদের সঙ্গে তো জনগণ আছে। জামাতে ইসলাম যে কয়টা আসন পাইছেন, আপনাদের আসনের মধ্যে যেন কোনো মাদক ব্যবসা হইতে না পারে, কোনো চাঁদাবাজি যেন হইতে না পারে, কোনো অরাজকতা যেন হইতে না পারে, কারো উপরে যেন কোনো অন্যায়ভাবে জুলুম না হইতে পারে, দখলদারি না হইতে পারে, বালু ব্যবসা না হইতে পারে। এগুলো কঠিনভাবে পাহারা দিবেন। স্থানীয় প্রশাসন যদি আপনাদেরকে সহযোগিতা না করে, জনগণকে জানাইবেন, জনগণের সাপোর্ট নিয়ে তাদেরকে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দিবেন। পিছপা হবেন না, ভয় পাবেন না। আপনাদের এলাকায় আপনারা যদি উন্নতি করতে পারেন, ভবিষ্যতে নির্বাচনে জনগণ আপনাদেরকেই চাইবে। আর আপনারা যদি আপোষ কইরা চলেন, তাহলে কিন্তু ছিটকা পইরা যাবেন। হ্যাঁ ভাই, জনগণের সাথে ছলাকলা কইরা, বিশ্বাসঘাতকতা কইরা রাজনীতি করার কোনো দরকার নাই তো। রাজনীতিকে পেশা হিসাবে নিয়েন না, দেশের সেবা হিসাবে নেন। দেখেন ভাই ব্রাদার, আমরা কিছুদিন আগেও কিন্তু হুমায়ুন কবির সাহেবকে এতটা সাপোর্ট করতাম না। ইদানিং কেন এত সাপোর্ট করি? দেখবেন অনেকেই ওনাকে সাপোর্ট করতেছে। এর পিছনে কারণ কি জানেন? ওনার কর্মফলই উনি পাচ্ছে। কারণ উনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের সাথে দেশ বিদেশ বহু জায়গায় গেছে ওনার সহকারী হিসাবে। এখন আইসা কিন্তু উনি প্রতিমন্ত্রীর মর্যাদাটা পাইছে, কারণ উনি সবচেয়ে কাছের মানুষ, আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ। এই যে যত মন্ত্রী দেখেন, এত সালাউদ্দিন সাহেবকেও দেখেন, তার চেয়েও বেশি কাছের মানুষ এই হুমায়ুন কবির সাহেব। আর এই হুমায়ুন কবির সাহেব এমন একটা সিদ্ধান্তে আসছে, যেটা আপনার এর মধ্যে যাই না গেছেন, সেই মক্কা চুক্তির ব্যাপারে। উনি কিন্তু ওই মক্কা চুক্তির পক্ষে, আর ওই পক্ষে বইলাই কিন্তু উনার বিপক্ষে অনেকেই লেগে গেছে। ওই যে ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে না, আপনি কি এই দেশের নাগরিক কিনা, আপনি কোন দেশের নাগরিক, আপনি কি বাংলাদেশের নাগরিক না ব্রিটিশ নাগরিক, এই ধরনের প্রশ্ন করছে। এর মধ্যে উনি কি উত্তর দিছে? জ্বালাটা কিসের আপনাদের, এত জ্বালা কেন? আপনারা কি ওই 111-এর ওই রকম সরকার আনতে চান কিনা, এরকম একটা ইঙ্গিত দিছে। এই যে কঠিন ভাষায় কথা বলছে, উনাকে কিন্তু জনগণ সাপোর্ট দিচ্ছে এই কথাটা বলার জন্য। কারণ তাকে বলছে ওই যে প্রথম আলো যেদিকে যাবে সেদিকে যাওয়া যাবে না। এই প্রথম আলো যেহেতু ওনার বিপক্ষে চলে গেছে, সেহেতু আমি এই মুহূর্তে হুমায়ুন কবির সাহেবের পক্ষে। কারণ কি জানেন, ভারত তো কোনো মতেই চায় না এই মক্কা চুক্তিটা হোক, এবং আমার মনে হয় আমাদের দেশের এই প্রথম আলো চায় না এই মক্কা চুক্তিটা হোক। যার জন্য দেখবেন এমন বয়ান তৈরি করছে যে উনি বিদেশ থেকে উইরা এসে জুইরা করছে, উনাকে ভাই এই পদত্যাগ করতেই হবে। উনি কিভাবে প্রতিমন্ত্রী হয়, উনার কোন দেশের পাসপোর্ট, কোন দেশের নাগরিক। আরে অতীতের কথা ভুলে গেছেন? অতীতে তো ভাই 30 থেকে 32 জন বিদেশি নাগরিক এই দেশের প্রতিমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, এই সংসদে ছিল। তাদেরকে এই প্রশ্ন করতে পারছেন? ওই যে আলগা মোমেন এই দেশের নাগরিকই তো না, তাকে কোনোদিন এই প্রশ্ন করতে পারছেন? এই ধরনের প্রশ্ন করলে তো ভাই কানের লতি ছিঁড়া ফেলাইতো ওই সরকার। ওই সরকার তো ভাই ছিল জুলুমবাজ, এই ধরনের কথা বলার সুযোগ দিত না। কিন্তু আপনারা জুলুমবাজ হইেন না, জুলুমবাজি করে টিকা থাকতে পারবেন না। জনগণ খুবই চালাক। ওই যে দেখেন না, উনি ফলস কথা বলতেছে, নাটক করতেছে, টেলিফোনে যে দেখা যাচ্ছে উনি কিন্তু বুঝতেছে না, জনগণ বুঝতেছে। এইভাবে জনগণ সবাই বুঝে কে কি করতেছেন, কে কোন পথে হাঁটতেছেন। এই যে নুরুল সাহেব, এই যে রাশেদ খান যে পথে হাঁটা শুরু করছে, ওইটা কিন্তু এই দেশের জনগণ মাইনা নিবে না। দেরিতে হইলেও নুরুল সাহেব বুঝা ফেলাইছে, ভিতর থেকে বোধহয় চাপও আসছে, যার জন্য আমির হামজা সাহেবের সাথে আপোষ করার জন্য লোকজন পাঠাইছে। আরো ঠিক হয়ে যাবে, সামনে দেখবেন আরো সোজা হয়ে যাবে। ওই সাপ মরে গেলে যেভাবে সোজা হয়ে যায়, ওরকম সোজা হয়ে যাবে। আর সাপ যখন জিন্দা থাকে তখন কিন্তু আর সোজা হয় না, আঁকা বাঁকা পথে চলতে থাকে। ওই আঁকা বাঁকা পথে চললেন না, রাজনীতি শেষ হয়ে যাবে, রাজনীতির মৃত্যু হয়ে যাবে। এই দেশের মানুষ ওই আগের মতো বোধাই নাই। ভাই ব্রাদার, সাপের কামড়ে পৃথিবীতে যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মারা যায় কিভাবে জানেন? মানুষের কথার বিষে। এই মানুষের এই জীবের মধ্যে কিন্তু
কিন্তু মারাত্মক বিষ আছে, এই কথা দিয়ে আপনি মানুষকে মাইরা ফেলতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। যেটা শুরু করছিল নূর সাহেব আর এই যে রাশেদ খান, হ্যাঁ, সচিব পদমর্যাদায় এই রাশেদ খান, হাঁটার স্টাইলই তো বদলে গেছে। এক হাতে টেলিফোন, হাঁটে যেভাবে ভাই দেখতেই অন্যরকম লাগে, বোঝা যায় পাওয়ার পাওয়ার দেখাচ্ছে। কিন্তু এই পাওয়ারে কাজ হবে না, সত্যের পথে আসতে হবে, সত্যের পাওয়ার সঞ্চয় করতে হবে। মিথ্যা পাওয়ার দিয়া এই দেশের মানুষকে বশ করতে পারবেন না। মানুষ সত্যের পথে আছে। দেখেন না, এই যে হুমায়ুন কবির সাহেব কিছুদিন আগেও কিন্তু মানুষের আলোচনার মধ্যে ছিল না, কেউ তেমন ভাবে চিনত না, যেহেতু উনি সঠিক পথে আছে যার জন্য জনগণ এখন ওনাকে সাপোর্ট দিচ্ছে এবং বিএনপিকেও কিন্তু অনেকে পছন্দ করতেছে, কারণ বিএনপি সঠিক পথে আছে। চীনের সাথে বন্ধুত্ব, পাকিস্তানের সাথে বন্ধুত্ব, টার্কির সাথে বন্ধুত্ব, সৌদি আরবের সাথে বন্ধুত্ব, এটা তো ভাই পাওয়ার। এই ব্যাপারগুলো জনগণ খুবই পছন্দ করতেছে, যার জন্য বললাম সঠিক পথে আছে। যেদিন দেখবো ভাই মক্কা চুক্তির কাছাকাছি যায় নাই, মক্কা চুক্তি হয় নাই, এবং চীনের সাথে যেসব চুক্তিপত্র করার কথাবার্তা বলা হয়েছে সেগুলো করা হয় নাই, ওনারা ওই আগের মতো পার্শ্ববর্তী দেশের দিকে চলে গেছে। ওই আগের সিস্টেমে যখনই চলে যাবে তখনই আবার সরে আসবো, তখন ওনাদেরকে আর পছন্দ করবো না, ওনাদের সমালোচনা করবো, এই হুমায়ুন কবির সাহেবেরও সমালোচনা করবো যদি মক্কা চুক্তি না হয়। যতক্ষণ পর্যন্ত এই মক্কা চুক্তি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত চীনের সাথে যা কথাবার্তা দিছে এগুলো বাস্তবায়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বেশি দিন অপেক্ষা করার দরকার নাই, এই বছরের মধ্যেই ফায়সালা হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বিরোধী দল মুখে যত কথাই বলুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, সরকারকে সাহস দিচ্ছে, সরকারকে সহযোগিতা করতেছে। কারণ সরকার যে পথে যাচ্ছে ওই একই পথে যাওয়ার কথা তো বিরোধী দলের। সরকারই যেহেতু যাচ্ছে কেন সাপোর্ট দিবে না বলেন? বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের কাজটাই তো হচ্ছে সরকারকে সঠিক পথে নিয়ে যাওয়া। একটা কথা মনে রাখবেন, একটি দেশ চলে সরকার এবং বিরোধী দল, এই দুজনের দ্বারাই কিন্তু একটা দেশ চলে। ভাই দেশ সঠিক পথেই যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, মাথা গরম করা যাবে না, সরকারের একটু সময় দিতে হবে। সরকার তো সময় চাচ্ছে, আর আমরাও দেখতে পাচ্ছি সরকার তো সঠিক পথেই আছে। সঠিক পথ বলতে কি ভাই সোজা অঙ্ক ভাই, সঠিক পথটা হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যা যা করছে তা করা যাবে না। উনি যে পথে গেছিল, হাসিনা যে পথে গেছিল এই পার্শ্ববর্তী দেশে, ওই পথে যাওয়া যাবে না। নতুন রাস্তা খুলতে হবে, নতুন রাস্তায় ওদেরকে টেনে আনতে হবে। ওরা পাগল হয়ে গেছে, মনে হইতেছে কি জানেন, তারেক রহমান সাহেব রাগ কইরা শ্বশুর বাড়িতে যাইতেছে না, শ্বশুর পক্ষ থেকে শালা শালি যা আছে সবাই মিলা চাপ দিতেছে, না দুলা ভাই আসতে হবে আসতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কারণ ওই মক্কা চুক্তি এইটা যেন না হয়। এটা হওয়া মানে কি জানেন, বাংলাদেশ নতুন রাস্তায় চলে গেল, নতুন বাংলাদেশের পথে চলে গেল। এটা মাথায় রেখেন। যার জন্য আসেন সবাই মিলা সরকারকে উৎসাহ দেই, সরকারের পাশে থাকি। আর পাশে থাকা মানে এটা বুঝে নিয়েন না যারা ওই যে টেলিফোনে ভুয়া কথা বলে, যারা মানুষকে ঠকায়, যারা বিবেক তৈরি করতে চায়, তাদের পাশে থাকা যাবে না। পররাষ্ট্র নীতিমালার দিকেই নজর দিতে চাই। এই দিকটা যদি ঠিক হয়ে যায় না, ধীরে ধীরে বাকি সব কিছু ঠিক হবে। আর ঠিক না হইলে বিরোধী দল ঠিক করবে, তাদের দায়িত্ব ঠিক করার। অন্যের মঙ্গল কামনা করলেই নিজের মঙ্গল হয়। হঠাৎ করেই জামাত শিবিরের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়েছে। এই অভ্যন্তরীণ তোলপাড় অভ্যন্তরে এখন আর সীমাবদ্ধ নেই, এটা এখন দৃশ্যপটে চলে এসেছে। জামাত সংস্কারের পক্ষে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, জনমত তৈরি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এক যুগান্তকারী সংস্কারের মাহেন্দ্রক্ষণে এখন জামাত, ইভেন শিবির। তো দর্শক, অবশ্যই জামাত ইসলামের মধ্যে বিভিন্ন ধারা, বিভিন্ন স্কুল অফ থট, বিভিন্ন চিন্তার লোক এটা থাকবে। এটা জামাত কেন, যে কোনো গোষ্ঠী বা অতীতেও ছিল। বুজুর্গানে দিনের মধ্যেও সবার চিন্তা তো একরকমের না। যেমন পীরদের কথা যদি বলি, অনেক পীর, সরসিনা পীর একরকমের, চরমনাই পীর একরকমের, জয়নপুরি পীর আবার আরেক রকমের। অতীতেও বড় বড় পীর যারা ছিল, মুজাদ্দিদ আল ফেসানি, ইমাম গাজালি, সবার দৃষ্টিভঙ্গি চিন্তা এক ছিল না। অর্থাৎ ভালো মানুষের মধ্যেও ইখতিলাফ, ডাইভার্সিটি ইটস ভেরি নর্মাল। কিন্তু দিন শেষে মনে রাখতে হবে যে জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন, তারা সমাজ পরিবর্তন করতে চায়। তারা কিভাবে সমাজ পরিবর্তন করতে চায়? দাওয়াতি কাজের মাধ্যমে, মানুষ তৈরি করে, তারপরে ক্ষমতায় যায়। এর মানে জামাত ক্ষমতা বিবর্জিত, ক্ষমতার আকর্ষণ মুক্ত কোনো দল নয়। জামাতের অন্যতম একটা টার্গেট বা প্রধান টার্গেট রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এখন অনেকে বলবেন যে আল্লাহর সন্তুষ্টি টার্গেট, এটা সাংগঠনিক বা একামতে দিনের কথা। বাট যারা রাজনীতি করেন, রাজনীতির প্রধান টার্গেট ক্ষমতায় যাওয়া। এটা যে বুঝতে পারবেন না, সে জামাতের রাজনীতির কিছুই না, তার জন্য আমার এই আলোচনা না। যারা জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করেন তাদের জন্য এই আলোচনা। এই জন্য বলবো যে জামাত ইসলামের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, আপনি আপনার ব্যক্তিগত সফলতা ব্যর্থতা এটা ক্ষমতা যাওয়ার সাথে হয়তো রিলেটেড না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলেই আপনি সফল, ইটস রাইট। বাট জামাত ইসলামের সফলতা ব্যর্থতা ক্ষমতা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ক্ষমতা যদি না যেতে পারেন, আমরা বলবো যে দল বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। তো দর্শক, যেহেতু ক্ষমতা যাওয়া এটা জামাতের প্রধান লক্ষ্য, একটা যে কোনো দলেরই প্রধান লক্ষ্য ক্ষমতা যাওয়া, নইলে রাজনীতি করার কোনো মানে হয় না। এই জন্য যারা ভিশনারি দল, তাদের অনেকের ডিক্লারেশন থাকে যে আমরা 21 বছরের মধ্যে ক্ষমতায় না যেতে পারলে রাজনীতি ছেড়ে দেবো, আমার দল বিলুপ্ত করে দেবো। যেমন এবি পার্টির এরকম একটা ডিক্লারেশন আছে যে 10 বছরের মধ্যে আমরা ভালো করতে না পারলে দল বিলুপ্ত করে দেবো। এনসিপির এরকম একটা ডিক্লারেশন আছে। নাহিদ ইসলাম বলেছেন 10 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো। হ্যাঁ, এটাই হওয়া উচিত। অর্থাৎ আমি বলবো জামাতের 85 বছর হয়ে গেছে, 100 বছরের মধ্যে যদি ক্ষমতা যেতে না পারেন আর 15 বছরের মধ্যে দল বিলুপ্ত করে দেন, কোনো প্রয়োজন নেই। ইসলাহের জন্য, মানুষকে দিনের পথে ডাকার জন্য, একামতে দিনের জন্য আপনাদের রাজনীতি ছেড়ে দিলে কিছুই আসে যায় না। ইসলাহের কাজ চলবে, বরং আপনার রাজনীতি ছেড়ে দিলে আপনারা যদি শুধু দিনের কাজ করেন তাহলে এটা আরো ভালোভাবে চলবে।
আরো বেশি মানুষকে নামাজি বানাতে পারবেন, আরো বেশি মানুষকে পর্দা করতে পারবেন, কোরআন শেখাতে পারবেন, রাজনীতি ছেড়ে দিয়ে। বরং রাজনীতি করেন বলে ওইসব জায়গায় আপনাদের আরো ঘাটতি আছে। এই জন্য ক্ষমতায় যদি, হ্যাঁ এখন ঘাটতি হলেও ক্ষমতায় যেতে পারলে আপনি হয়তো আরো অনেক ভালো কাজ করতে পারবেন, এই জন্য আপনি রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্ষমতা যেতে না পারলে দল বিলুপ্ত করবেন। যাই হোক, এই কথাগুলো কেন বললাম, যে জামাতের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। আর ক্ষমতায় যেতে হলে আপনাকে উদার হতে হবে, উদার না হলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, এবং ক্ষমতায় যেতে টিকতে পারবেন না। এই জন্য ক্ষমতায় যেতে হলে, বা অতীতের সমস্ত ক্ষমতাসীনরা, উমাইয়া, আব্বাসী, মামলুকি, আরো যত সালতানাত এসেছে, খেলাফত এসেছে, সবার ইতিহাস খেয়াল করেন, ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামী শরিয়তের উদারতম ব্যাখ্যা তারা গ্রহণ করেছে। এই সবচেয়ে উদারতম ব্যাখ্যা গ্রহণ করা ছাড়া আপনি ক্ষমতা যেতে পারবেন না। বরং অনেক ক্ষেত্রে মাসলাহাতে মুরসালা গ্রহণ করতে হয়েছে। আপনি জানেন যে এটা হারাম, তারপরে পরিস্থিতি শিকার হয়ে তুলনামূলক কম খারাপটা গ্রহণ করতে হয়েছে, খারাপ জেনেও। এটি হচ্ছে ক্ষমতার উসুল। ক্ষমতা যেতে হলে আপনাকে প্রচুর মাসলাহাতে মুরসালা চর্চা করতে হবে, ফিকহের উদারতম ব্যাখ্যা গ্রহণ করতে হবে, কারণ আপনি চাইলেই আপনার মতো শরীয়ত চর্চা করতে পারবেন না। তো এই ক্ষেত্রে জামাতের অভ্যন্তরে এখন বিশেষ করে জামাত সেক্রেটারি গোলাম পরোয়ারের ছেলে সালমানকে, ঢাবি ছাত্র সালমানের মিউজিক সহ সঙ্গীত পরিবেশন নিয়ে যে তুমুল বিতর্ক চলছে, এটা পুরো পুরো জামাতকে নাড়া দিয়েছে। এখন বিতর্কটা শুধু সালমানের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন মীর কাশেম আলীর সেই দিগন্ত টিভি পর্যন্ত চলে গেছে। এই বিতর্কটা শিবির ভার্সাস জামাত বিতর্কের রূপ নিয়েছে। এই বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ভার্সাস জামাতের অর্থোডক্স গ্রুপ বিতর্কের রূপ নিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি সংস্কারের পথে জামাতকে ট্রিগার করছে। এদিকে ডাক্তার শফিকুর রহমান উদার, তিনি জামাতকে ক্ষমতা নিতে চান, এই বিষয়ে তিনি কমিটেড। তো এই জন্য যেহেতু ডাক্তার শফিকুর রহমান আমির, যার ফলে আমি আশাবাদী যে না, জামাত সংস্কার হবে এবং এই জামাত ক্ষমতা যেতে পারবে। আর বর্তমান যে সিস্টেমে আছে এতে ক্ষমতা যেতে পারবে না। আর এই সংস্কারের পথে বাধা জামাতের অর্থোডক্স একটা গ্রুপ, যারা যারা যে দিনী উদ্দেশ্যে সংস্কারকে বাধা দিচ্ছে, এটা আমি মনে করি না। তাদের একটা আধিপত্যের জন্য তারা এটা দিচ্ছে। কারণ কি, দিনী উদ্দেশ্য হলে আপনি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্ন উত্তর দিতে পারবেন। যেমন সালমান মিউজিক সহ গান গায়, হ্যাঁ আমি ধরে নিলাম যে যারা ফতোয়া দিচ্ছেন যারা হারাম হারাম, আপনি বড় আলেম, আপনারটাই আমি গ্রহণ করছি। কিন্তু কিছু আলেম তো বলেছে যে না, এটা শর্ত সাপেক্ষে জায়েজ, যদি গানের মেসেজ ভালো হয়, অশ্লীলতা না থাকে, নামাজ থেকে গাফেল না করে, অন্য কোনো খারাপ পথে না নিয়ে যায়, শুধু মিউজিক হারাম হবে না। কেউ তো বলেছে। এখন কোন আলেম বলেছে, ইউসুফ আল কাজাই বলেছে, সেটা যদি কেউ গ্রহণ করে আপনি আপনার ফতোয়া তার উপর চাপিয়ে দিতে পারেন না। এখন আপনার এই ফতোয়া তো থাকবে না, আপনাদের এরকম অতীতের ফতোয়া তো থাকে নাই, পরিবর্তন হয়েছে। যেমন দিগন্ত টিভি হারাম, এখন তো টিভি সবার কাছে হালাল হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। এরপরে ছবি তোলা হারাম, এখন ছবি তোলা সবার কাছে জায়েজ হয়ে গেছে। নির্বাচনী পোস্টার হারাম, এখন তো জায়েজ হয়ে গেছে, তাই না? জামাতের কথাই যদি বলি, অন্যান্য কমিউনিস্টদের কথা বাদই দিলাম। এরপরে পত্রিকা থেকে শুরু করে এইসব বিষয় অতীতে যেটা নাজায়েজ মনে করতেন, নির্বাচনে অংশগ্রহণ করা, গণতান্ত্রিক নির্বাচনে, এটাও তো আপনারা একসময় নাজায়েজ মনে করতেন, এখন করেন না জায়েজ মনে। এই জন্য আপনাদের এই ফতোয়া থেকে আপনাদেরই রুজু করতে হয়। তো বোঝা যায় যে উদারতম ব্যাখ্যাটাই বাস্তবতা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেটা মানুষের পক্ষে সম্ভব না সেটা আল্লাহ চাপিয়ে দেন না। এর মানে এই যে ছবি তুলতে সবাই বাধ্য, ছবি তোলা থেকে বিরত থাকা সম্ভব নয়। ছবি তোলা হারাম হলে সবাইকে আল্লাহ বাধ্য করতেন না, এর মানে ছবি তোলা জায়েজ। এই ফিতরাত থেকে এটা শিখেন। যদিও আবার বলছি যে ইটস নট মাই ফতোয়া দিবে আলেম না, আমি আমার ওপিনিয়ন বলছি। তো দর্শক, এখানে তো এটা নিয়ে যেমন সালমান মিউজিক সহ গান গেয়েছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রোগ্রামে, ডাকসু প্রোগ্রামে, সেখানে ডাকসু নেতারা ছিল, সাদিক ক্যামেরা শিবির আইকনও ছিল, এবং সালমানের পক্ষে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পদধারীরা লিখছে। এবং এখানে সুমাইয়া রাবেয়া, মীর কাশেম আলীর সন্তান মেয়ে, তিনি একটা লেখা লিখেছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা শেয়ার করছে। সেখানে সেই মল্লিক চাচ্চুর গল্প থেকে শুরু করে যে জামাতের মধ্যেই সংস্কৃতি চর্চায় মতিউর রহমান মল্লিককে বাধা দেওয়া হচ্ছিল, অনেকে হারাম ফতোয়া দিত, কিন্তু সবকিছু উপেক্ষা করে বটগাছের মতো ছায়া হয়ে এদেরকে এই সংস্কৃতি চর্চা, এই ক্রিয়েটিভ কাজকে সমর্থন দিতেন মীর কাশেম আলী। যার ফলে এই যে যেহেতু আমাদের হুজুররা টিভিকে হারাম মনে করতো, আর মীর কাশেম আলী দিগন্ত টিভি চালু করেছে, সেখানে আবার অ্যাডও দিত নারীদের, অতএব এটা হারাম। এই কারণে সাংগঠনিকভাবে মীর কাশেম আলী পরিবারকে এক ঘুরে করে রাখা হয়েছিল। এটা মীর কাশেম আলী সন্তান বলছেন, এটা সত্য, এটা তো আমরাও আগে জানি। দিগন্ত টিভি শুরু করার অপরাধে আমাদের পরিবারকে সাংগঠনিকভাবে এক ঘরে করে দেওয়া হয়েছিল। তো এই কথাগুলো আসছে, সামনে আসছে, এখনকার প্রজন্ম এই ভয়েস রেজ করছে, এখনকার শিবিররা এগুলো বলছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।